Good evening. Hello everyone. Welcome again to my channel Bella Language School. Today we are going to learn about past simple or past indefinite tense. আজকে আমরা ইংরেজিতে সাধারণ বর্তমান কাল সম্পর্কে বিস্তারিত জানব। তাহলে এখানে শুরুতেই লেখা আছে প্রেজেন্ট সিম্পল টেন্স। প্রেজেন্ট সিম্পল টেন্সের অর্থ হচ্ছে সাধারণ বর্তমান কাল। সাধারণ বর্তমান কাল বলতে যেই কথাটা কোনো সময়ের মধ্যেই পড়ে না সেই সময়টাই হচ্ছে সাধারণ বর্তমান কাল। যেমন আমি খাই, তুমি খেলো, সে পড়ে, পড়ে, যাই, খেলো, এগুলো সাধারণত কোনো কালের মধ্যে পড়ে না। কিন্তু যেগুলো কোনো কালের মধ্যেই পড়ে না সেগুলোই প্রেজেন্ট সিম্পলে ব্যবহৃত হয়, অর্থাৎ এটাকে বলা হয় বর্তমান কাল, যেই সেন্টেন্স কোনো কালকে নির্দিষ্ট করে উল্লেখ করে না। তাহলে এটাকে আমরা ধরে নিয়েছি প্রেজেন্ট সিম্পল টেন্স। এবং প্রেজেন্ট সিম্পল টেন্স যার ভার্বটি হলো বেসিক, অর্থাৎ আমরা ভার্ব পড়েছি 5 ভাবে। এই 5 ভাবে হলো ডু অর ডাস করি, ডিড করলাম, ডান কৃত, ডুইং করছে এমন। এছাড়াও অক্সিলারি ভার্ব সহ এই ভার্বটা মেইন ভার্বটা আসবে। তাহলে প্রথমে আমরা যে বলছি বেসিক ফর্ম ডু অর ডাস করি, ইট অর ইটস, গো অর গোস, এইগুলো হচ্ছে বেসিক ভার্ব অর্থাৎ মূল ফর্ম। তাহলে এই মূল ফর্ম দিয়ে সাধারণত প্রেজেন্ট সিম্পল টেন্স গঠিত হয়। তাহলে এখন প্রথমে আমরা দেখে নিচ্ছি। প্রথম সেন্টেন্সটি হচ্ছে, উপরে লিখছি আমরা ডু ডাস করে, খায়, যায়, ঘুমায়। এভাবে প্রতিটি সেন্টেন্সকে আমরা এই করে শব্দের মাধ্যমে কনভার্ট করব। আই ডু দ্য ওয়ার্ক, আমি কাজটি করি। এখানে ডুটা হচ্ছে মেইন ভার্ব, প্রথম ডু ডিড ডান, ডু হচ্ছে মেইন। আইয়ের সাথে ডু হয়েছে, পরবর্তীতে আমরা কোন সাবজেক্টের সাথে কোনটা হয় এখানে দেখব। আইয়ের সাথে ডু হয়েছে, আই ডু দ্য ওয়ার্ক, আমি কাজটি করি। ডু হচ্ছে মেইন ভার্ব, সাবজেক্ট ভার্ব অবজেক্ট কর্ম। আই ডু নট ডু দ্য ওয়ার্ক, আমি কাজটি করি না। ডু নট হচ্ছে অক্সিলারি, এক্সট্রা এনেছি নেগেটিভ করার জন্য, আর এই ডু হচ্ছে মেইন ভার্ব। আই ডু নট ডু দ্য ওয়ার্ক, আমি কাজটি করি না। ডু আই ডু দ্য ওয়ার্ক, আমি কি কাজটি করি? এই অক্সিলারি ডুকে সামনে নিয়ে আসছি, আর মেইন ডু হচ্ছে এখানে সাবজেক্টের পরে। ডু আই নট ডু দ্য ওয়ার্ক, আমি কি কাজটি করি না। হোয়াট ডু আই ডু, আমি কি করি। হোয়াট ডু আই নট ডু, আমি কি করি না। এই 6টি হচ্ছে বেসিক, পজিটিভ নেগেটিভ। এখানে হচ্ছে স্টেটিভ অর্থাৎ অ্যাজারেটিভ 2টি, কোয়েশ্চেন উইথ অক্সিলারি 2টি, কোয়েশ্চেন উইথ WH 2টি। এছাড়া বাকিগুলো দিয়েছি শুধু পজিটিভ ফর্ম। আশা করি নেগেটিভটা আপনারা পারবেন। ওয়েন ডু আই ডু দ্য ওয়ার্ক, আমি কখন কাজটি করি। শুধু ওয়েন সাবজেক্টের সামনে এসছে, অর্থাৎ শুধু হোয়েন সেন্টেন্সের শুরুতে আসছে, বাকিটা এই সেন্টেন্সটাই আছে। হোয়াই ডু আই ডু দ্য ওয়ার্ক, আমি কোথায় কাজটি করি। হাউ ডু আই ডু দ্য ওয়ার্ক, আমি কিভাবে কাজটি করি। ওয়াই ডু আই ডু দ্য ওয়ার্ক, আমি কেন কাজটি করি। এই ডু হচ্ছে মেইন ভার্ব, এইটা হচ্ছে অক্সিলারি, সবগুলোর সাথে একই নিয়ম। হো ডু দ্য ওয়ার্ক, কারা কাজটি করে। হো ডাজ দ্য ওয়ার্ক, কে কাজটি করে। হো এর পর আপনি যখন প্লুরাল ভার্ব নেবেন তখন হচ্ছে কারা। হো এর পর আপনি যখন সিঙ্গুলার ভার্ব নেবেন তখন অর্থ হবে কে। হো ডু দ্য ওয়ার্ক, কারা কাজটি করে। হো ডাজ দ্য ওয়ার্ক, কে কাজটি করে। হুইচ ডু আই ডু, আমি কোনটি করি। বাই হোম ডু আই গিভ দ্য মানি, আমি কাকে টাকা দেই। টু হোম ডু আই গিভ দ্য মানি, আমি কাকে টাকা পাঠাই অথবা কাকে টাকা দেই। এই বাই হোম অর্থ হচ্ছে কার দ্বারা অথবা যার দ্বারা। টু হোম অর্থ হচ্ছে কাকে অথবা যাকে। এছাড়া এখানে আরো আছে প্রেপোজিশন সহ। উইথ হোম ডু আই ডু দ্য ওয়ার্ক, আমি কার সাথে কাজটি করি। হুইচ ওয়ার্ক ডু আই ডু, আমি কোন কাজটি করি। এর আগে বলেছি হুইচ ডু আই ডু, আমি কোন কাজটি করি। এর আগে বলেছি হুইচ ডু আই ডু, আমি কোনটি করি। আবার এভাবেও লেখা যায় হুইচ ওয়ার্ক ডু আই ডু, আমি কোন কাজটি করি। হুইচ এর পর নাউন নিয়ে আসবেন।
হাউ মাচ ডু আই ডু দ্য ওয়ার্ক, আমি কতটুকু কাজ করি, মাচ। হাউ মাচ ডু আই ডু দ্য ওয়ার্ক, আমি কতটুকু কাজটি করি। হাউ লং ডু আই ডু দ্য ওয়ার্ক, আমি কতক্ষণ কাজটি করি। ফ্রম উইচ ডু আই ডু দ্য ওয়ার্ক, আমি কোনটি থেকে কাজ করি। ইন হুইচ ডু আই ডু দ্য ওয়ার্ক, আমি কোনটির মধ্যে কাজ করি। হাউ মেনি টাইমস ডু আই ডু দ্য ওয়ার্ক, আমি কতবার কাজ করি। থ্রু হুইচ ডু আই ডু দ্য ওয়ার্ক, আমি কোনটির মাধ্যমে কাজ করি। হাউ ফার ডু আই ডু দ্য ওয়ার্ক, আমি কত দূর কাজ করি অথবা কতটুকু কাজ করি। ফর হোয়াট ডু আই ডু দ্য ওয়ার্ক, আমি কিসের জন্য কাজ করি। হোয়াট ফর ডু আই ডু দ্য ওয়ার্ক, আমি কিসের জন্য কাজ করি। এভাবে সাধারণত নর্মাল সেন্টেন্সগুলো বলা হয়েছে। এইগুলো 3-4 বার রিভিশন দিলেই আপনি এই টেন্স সম্পর্কে বিস্তারিত জেনে যাবেন, যেটা অনেক পরিশ্রম করে আপনি লিখে যতটুকু অর্জন করতে পারবেন এখানে ঠিক সেটি লিখে দেওয়া আছে। শুধু রিভিশন দিলেই আপনি জেনে যাবেন এই টেন্স সম্পর্কে সব ধরনের সেন্টেন্স, এবং এটা যদি মুখস্থ করে নেন তাহলে আপনার ফ্লুয়েন্সি এমনিতেই চলে আসবে। তারপরে এখানে আসেন সেন্টেন্স রেফারেন্স। এখানে এই টেন্সে অনেকগুলো সেন্টেন্স চলে আসে বিভিন্নভাবে। তাহলে এই সেন্টেন্সগুলো কেন এই টেন্সে আসে, অর্থাৎ প্রেজেন্ট সিম্পলে আসে, তার কারণ সহ এখানে লিখে দেওয়া হয়েছে। তাহলে প্রথমে একটি সেন্টেন্স দেখি। এখানে দ্য ওয়াইন ব্লোজ জেন্টলি, মৃদু বাতাস বইছে। শেষে ছে আছে, কন্টিনিউয়াস হওয়ার কথা ছিল, কিন্তু যখন কোনো ইনফরমেশন দেওয়া হয় এবং তা কিছুটা ইউনিভার্সালের মতো হয় তাহলে এই প্রেজেন্ট সিম্পলে আপনাকে করতে হবে, যদিও ছে শব্দটি আছে যা কন্টিনিউয়াসের সিম্বল। তারপরের সেন্টেন্সে এখানে দেখেন দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, সূর্য পূর্ব দিকে উঠে। তারপরের সেন্টেন্সে এখানে দেখতে পাচ্ছেন দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, সূর্য পূর্ব দিকে উঠে। ইউনিভার্সাল ট্রুথ, এটা কেন প্রেজেন্ট টেন্সে করবেন? যদি আপনি বলেন দ্য সান রাইজড ইন দ্য ইস্ট, সূর্য পূর্ব দিকে উদিত হয়েছিল, তাহলে বোঝা যাবে এখন মনে হয় উদিত হয় না। তাহলে বুঝতে পেরেছেন কেন এটি প্রেজেন্ট সিম্বলে করবেন, অর্থাৎ আগে হয়েছিল, এখনো হচ্ছে, ভবিষ্যতেও হবে, এই জন্য এটা প্রেজেন্ট সিম্বল। তারপরেরটা দেখেন হি গেটস আপ 7 o'clock এভরি ডে, হ্যাবিট আর হ্যাবিচুয়াল অ্যাক্ট, সে প্রতিদিন সকাল 7টায় ঘুম থেকে উঠে। তাহলে প্রতিদিন সকাল 7টায় ঘুম থেকে উঠে এটা একটা হ্যাবিটে পরিণত হয়েছে। এটা কখনো ত্যাগ করার মতো বিষয় নয়, তাই এটা ইউনিভার্সাল, অর্থাৎ হ্যাবিচুয়াল ফ্যাক্ট বা হ্যাবিচুয়াল অ্যাক্ট। তাই আপনাকে প্রেজেন্ট সিম্পলে করতে হবে যেগুলো হ্যাবিচুয়াল অ্যাক্ট, অর্থাৎ মানুষের জীবনের সাথে যেগুলো মিশে গিয়েছে। যদি আপনি বলেন সে প্রত্যহ সকাল 7টায় ঘুম থেকে উঠতো, তাহলে মনে হচ্ছে সে এখন আর উঠে না, এখন 8টায় উঠে অথবা 5টায় উঠে। তাই অর্থ পরিবর্তন হয়ে যায়, বিদায় এই সেন্টেন্সটাকে আপনি প্রেজেন্ট সিম্পলে করবেন, তাহলে অর্থের কোনো পরিবর্তন ঘটবে না। তারপরের সেন্টেন্সে আসেন হি গোজ টু ভিলেজ টুয়াইস ইন এ উইক, সে সপ্তাহে 2 বার গ্রামের বাড়ি যায়। তাহলে এগেইন এন্ড এগেইন কোনো কাজকে যখন আপনি বুঝাতে যাবেন তখন আপনি লিখবেন প্রেজেন্ট সিম্পল টেন্সে। এগেইন এন্ড এগেইন মানে কোনো কাজ যদি বারবার রিপিট হয় অথবা কয়েকবার হয় অথবা সেভারাল টাইমস যখন কোনো ঘটনা ঘটে। তারপর সেন্টেন্সে আপনি দেখতে পাচ্ছেন দ্য ওয়ার্ল্ড কাপ বিগিনস টুমরো, নিয়ার ফিউচার উইথ টাইম রেফারেন্স, অর্থাৎ কোনো ভবিষ্যতের কাজ যখন টাইমটা উল্লেখ থাকবে এবং ইমিডিয়েট ফিউচার হবে তখন প্রেজেন্টে করবেন, অর্থাৎ টাইমটা যখন উল্লেখ থাকবে, অন্যথায় কিন্তু উইল ডু দিয়ে করবেন। দ্য ওয়ার্ল্ড কাপ বিগিনস টুমরো, আগামী দিন ফিক্সড হয়ে গিয়েছে, এজন্য আপনি বিগিনস দেবেন। আর যদি টুমরো শব্দটা না থাকতো তাহলে আপনি উইল বিগিন দিতে পারতেন। তাহলে নিয়ার ফিউচার উইথ টাইম রেফারেন্স, কাছাকাছি একটা ভবিষ্যৎ হতে হবে এবং টাইম রেফারেন্স থাকতে হবে, অর্থাৎ শেষে একটা টাইমিংয়ের বিষয়টা থাকতে হবে। তারপর সেন্টেন্সে এখানে দেখতে পাচ্ছেন শেক্সপিয়ার সেইজ লাইফ ইজ টেল টোল্ড বাই ইডিয়ট, অর্থাৎ পয়েটিক ভার্ডস, কবিরা যখন কোনো কথা বলে ওইটা প্রেজেন্টে আপনাকে লিখতে হবে। শেক্সপিয়ার বলেছেন, যদিও বলে কিন্তু বলতে হবে বলেছেন, লাইফ ইজ এ টেল টোল্ড বাই ইডিয়ট,
জীবনটা হচ্ছে এরকম একটা গল্প যা সাধারণত বোকা মানুষগুলোই বলে থাকে। তাহলে পয়েটিক ভার্স অর্থাৎ কবিতার পংক্তি এইগুলো আপনি প্রেজেন্ট সিম্পলে করতে হবে। অর্থ দিতে পারে অতীতের, অর্থ দিতে পারে ভবিষ্যতের, কিন্তু লিখবেন প্রেজেন্টে অর্থাৎ বর্তমানে। তারপরে এখানে আসেন স্পিচ। এখানে বলেছি পয়েটিক ভার্স কবির কথা, তাহলে এখানে আসছে স্পিচ। স্পিচ অর্থ হচ্ছে কারো বক্তব্য যখন আপনি তুলে ধরবেন তখন এটা প্রেজেন্ট সিম্পলেই করতে হবে, কারণ বক্তব্যটা সাধারণত ইউনিভার্সাল থাকে। এটা ভবিষ্যতের জন্য প্রযোজ্য, বর্তমানের জন্য প্রযোজ্য, অতীতের জন্য প্রযোজ্য ছিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, প্রফেট অফ ইসলাম, সেইস pay the worker his wages before drying up of his sweat due to toil. Speech অর্থাৎ ইসলামের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, শ্রমিকের ঘাম শুকানোর পূর্বে তার মজুরি দিয়ে দাও। তাহলে এটা একটা স্পিচ, এজন্য এটা প্রেজেন্টে বলা হয়েছে। পে দ্য ওয়ার্কার্স, পে এটা সিম্পল, উইল পে না। তারপর সেন্টেন্সে এখানে আসেন হিস্ট্রি। আপনি যখন হিস্ট্রি লিখবেন বা হিস্ট্রি পড়বেন তখন ম্যাক্সিমাম কথাগুলো অতীতের, এবং অতীতের কথাগুলো যখন ইউনিভার্সাল আকারে আসবে তখন আপনি প্রেজেন্টে করতে হবে। অর্থাৎ আলেকজান্ডার ইনভেডস ইন্ডিয়া, আলেকজান্ডার ইন্ডিয়াতে আক্রমণ করে, আলেকজান্ডার ইন্ডিয়াতে আক্রমণ করলো, বাংলা বলতে পারেন কিন্তু ইংলিশে প্রেজেন্টে বলবেন আলেকজান্ডার ইন্ডিয়াতে আক্রমণ করে, তারপর অন্য একটি দল তাকে প্রতিহত করে। করলো শব্দেরই উল্লেখ করবেন না, কিন্তু অর্থ দিবে করলোর, বলতে হবে আপনাকে করে, কারণ ইতিহাস বাস্তবসম্মত হয়ে থাকে এবং ইতিহাস থেকে যেহেতু শিক্ষা নিয়ে থাকে তাহলে প্রেজেন্টের মতো করেই মানুষ ইতিহাস বলে, যাতে করে সে বুঝতে পারে। এই জন্য এই সেন্টেন্সগুলো সাধারণত প্রেজেন্টে করা হয়, হিস্ট্রিক্যাল ওয়ার্ড অর হিস্ট্রিক্যাল স্পিচ। তারপরে এখানে দেখেন, আনলেস ইউ রিড সিরিয়াসলি ইউ উইল নট পাস ওয়েল। তারপরে এখানে দেখতে পাচ্ছেন আনলেস ইউ রিড সিরিয়াসলি ইউ উইল নট পাস ওয়েল। যদি তুমি ভালোভাবে পড়াশোনা না করো তাহলে তুমি ভালোভাবে পাস করতে পারবে না, অথবা যদি তুমি কঠোরভাবে পরিশ্রম করে পড়তে না পারো তাহলে তুমি ভালোভাবে পাস করতে পারবে না। এভাবে কন্ডিশন যখন হয় এবং কন্ডিশনে মাঝখানে যে লিঙ্কার আছে আনলেস, এইটা হচ্ছে শুরুতে দিয়েছে কিন্তু মাঝখানেও দেওয়া যায়, এখানে কমা দিয়েছে। এই জন্য এরকম থাকলে এক পাশ যখন ফিউচার সিম্পল হবে আরেক পাশ তখন প্রেজেন্ট সিম্পল হবে। এটা দুইভাবে বলা যায়, আনলেস ইউ রিড সিরিয়াসলি ইউ উইল নট পাস ওয়েল, অর ইউ উইল নট পাস ওয়েল আনলেস ইউ রিড সিরিয়াসলি। তুমি যদি মনোযোগ দিয়ে পড়াশোনা না করো তাহলে তুমি ভালোভাবে পাস করবে না। এরকম কন্ডিশন হলে এক পাশে যখন ফিউচার থাকবে আরেক পাশে তখন প্রেজেন্ট সিম্পল আপনাকে নিতে হবে। তারপরে দেখুন এখানে প্রমিস। আপনি যখন কোনো শপথ করবেন অথবা প্রতিজ্ঞা করবেন আপনি এই কাজটা করবেন, তাহলে আপনাকে প্রেজেন্ট সিম্পলে বলতে হবে আই প্রমিস নেভার টু কাম হিয়ার এগেইন। আমি শপথ করলাম এখানে আর ফিরে আসবো না। তাহলে এই প্রমিস, শপথ করলে আপনি প্রেজেন্টে করতে হবে প্রমিস আর প্রমিসেস। তারপরে আছে ডিরেকশন। আপনি যদি কাউকে ডিরেকশন দেন অথবা দিক নির্দেশনা দেন, এই দিকে যাও ওই দিকে যাও, তাহলে এটা প্রেজেন্টে করতে হবে। গো টু সাউথ দেন মুভ নর্থ, গো টু সাউথ দেন মুভ ইস্ট অ্যান্ড দেন মুভ নর্থ। এভাবে যখন আপনি কাউকে ইনস্ট্রাকশন দেবেন তখন প্রেজেন্ট সিম্পলে করবেন। তারপরে এখানে লেখা আছে ডু দ্য ম্যাথস প্রপারলি। কাউকে যখন ইনস্ট্রাকশন দিবেন তুমি এইভাবে কাজটা করো, এইভাবে তোমার অ্যাসাইনমেন্টটা করো, তখন আপনি প্রেজেন্টে দিবেন ডু দ্য ম্যাথস প্রপারলি। অঙ্কটা ঠিকঠাকভাবে করো, ঠিকভাবে অঙ্কটা ঠিকঠাকভাবে করলো বা করবে না, করো, তাহলে ইনস্ট্রাকশন। আর যদি বলি যে অঙ্কটা ঠিকঠাকভাবে করবে তারপরেও আপনি প্রেজেন্টেই উল্লেখ করতে হবে। তারপরে এখানে লেখা আছে ডেমনস্ট্রেশন অর্থাৎ প্রদর্শন। শো ইউর ম্যাথস কপি, তোমার গণিত খাতাটা দেখাও, তাহলে এটা প্রেজেন্টে আপনি স্টুডেন্টকে ইনস্ট্রাকশন দিবেন অথবা ডেমনস্ট্রেশন করতে বলবেন অর্থাৎ দেখাতে বলবেন। তারপরে এখানে লেখা আছে জয় passes the ball to Diego and Diego to ম্যারাডোনা।
জয়ী passes the ball to Diago. জয়ী ডিয়াগোর কাছে বলটা পাস করলো। এরকম কমেন্ট্রি অন স্পোর্টস অর গেমস, আপনি যখন কোনো গেমসের উপর কমেন্টরি অর্থাৎ ধারাভাষ্য দেবেন ধারাভাষ্য দেবেন, তখন আপনি প্রেজেন্ট সিম্পলে আপনি ধারাভাষ্য দিতে হবে। জয়ী passes the ball to Diago. জয়ী ডিয়াগোর কাছে বলটা পাস করে। তারপরে লেখা আছে দ্য ড্রামা স্টার্টস অ্যাট 7 PM প্রোগ্রাম। কোনো মঞ্চ নাটক, ড্রামা, থিয়েটার ইত্যাদি যখন আপনি বলতে যাবেন তখন এগুলো প্রেজেন্ট সিম্পলে করতে হবে। যদিও ফিউচার মানে একটু পরে কাজটা হবে, তারপর প্রেজেন্ট সিম্পলে আপনাকে বলতে হবে দ্য ড্রামা স্টার্টস অ্যাট 7 PM। নাটকটি সন্ধে 7টায় শুরু হবে। প্রোগ্রাম অথবা যে কোনো স্টেজ প্রোগ্রাম বা যে কোনো প্রোগ্রাম হইলেই আপনাকে ওটা প্রেজেন্ট সিম্পলে করতে হবে, অথবা টেলিকাস্ট অথবা রেডিও অথবা টেলিভিশনের কোনো প্রোগ্রাম হলেও আপনি প্রেজেন্ট সিম্পলে বলতে হবে। তারপরের সেন্টেন্সে লেখা আছে রাইটিং ইজ ফিনিশড ডান। আপনার পরীক্ষায় বা অন্য কোথাও যখন লিখতে দেওয়া হয়, যখন আপনি যথাসময় শেষ করেন, তারপরে আপনি বলেন ফিনিশড। আর এই সেন্টেন্সটাই ছিল রাইটিং ইজ ফিনিশড। প্রেজেন্ট সিম্পলে আপনাকে বলতে হবে, যদিও এটা পেসিভ ভয়েস। রাইটিং ইজ ফিনিশড, মাই রাইটিং ইজ ফিনিশড, I've done this, আমি এটা করে ফেলেছি। তারপরে হচ্ছে টাইম টেবল, অর্থাৎ যে কোনো যানবাহনের সময়কে আপনি প্রেজেন্ট সিম্পলে বলতে হবে দ্য ট্রেন লিভস অ্যাট 7 PM। ট্রেনটি সন্ধে 7টায় ছেড়ে যাবে। টাইম টেবল যখন হবে তখন আপনি প্রেজেন্ট সিম্পলে বলতে হবে। তারপর লেখা আছে আই শ্যাল ওয়েট আনটিল ইউ কাম। আমি ততক্ষণ অপেক্ষা করব যতক্ষণ না তুমি আসো। তাহলে আনটিল, অ্যাজ সুন অ্যাজ, আনটিল মানে ততক্ষণ যতক্ষণ, অ্যাজ সুন অ্যাজ মানে আসতে, অ্যাজ সুন অ্যাজ কাম আসতে না আসতেই, এরকম। ওয়েন যখন, বিফোর আগে, যখন এই শব্দগুলো পাবেন মাঝখানে অথবা সামনে, তারপরে এক পাশে যখন আপনি ফিউচার টেন্স দেখবেন, অপর পাশে প্রেজেন্ট সিম্পল আপনাকে লিখতে হবে। এগুলো মাঝখানেও আসতে পারে অথবা সামনেও আসতে পারে। সামনে আসলে মাঝখানে কমা হবে, আর মাঝখানে আসলে তো মাঝখানেই থাকলো। তারপর একটা সেন্টেন্স হচ্ছে আওয়ার স্কুল রিজিউমস নেক্সট মান্থ। আমাদের স্কুল নেক্সট পরবর্তী মাসে খোলা হবে। তাহলে এখানে যে টাইম রেফারেন্স দিয়েছেন, এজন্য আপনাকে প্রেজেন্ট সিম্পল ব্যবহার করতে হবে। আর টাইম রেফারেন্স না দিলে আপনি ফিউচার ইনডিফিনিটিভ বলতে পারেন। এভাবে সেন্টেন্সগুলো আমরা নর্মালি শিখে গেলাম। তারপর এখানে আসেন কোন সাবজেক্টের জন্য কি হয়, অর্থাৎ ভার্বের পরিবর্তিত রূপ কি হয়। আই ডু আমি করি, আইয়ের সাথে ডু হয়েছে, উই ডু আমরা করি, উইয়ের সাথে ডু হয়েছে, ইউ ডু তুমি করো, ইউ ডু তোমরা করো। হি ডাজ, হির সাথে ডাজ হয়েছে, শি ডাজ, হি ডাজ সে করে, শি ডাজ সে করে মহিলা। দে ডু তারা করে, দের সাথে ডু হয়েছে। ইট ডাজ ইটের সাথে ডাজ হয়েছে। খেরিম ডাজ যে কোনো একজনের নাম হলে ডাজ হবে, দুইজন অথবা তিনজন হলে ডু হয়ে যাবে। তাহলে এটা ভার্বের সাথে সাবজেক্টের কি পরিবর্তন হয় সেটা বলা হয়েছে। আর এখানে বলা হয়েছে যদি ভার্বের শেষে এই ওয়ার্ড আর লেটারগুলো পান, তাহলে আপনি শেষে কি যোগ করবেন। ডাবল ও পেলে আপনি ইয়েস যোগ করবেন, ও পেলে ইয়েস যোগ করবেন, সিএইচ পেলে ইয়েস যোগ করবেন, এস পেলে ইয়েস যোগ করবেন, ডাবল এস পেলে ইয়েস যোগ করবেন, এক্স পেলে ইয়েস যোগ করবেন। অর্থাৎ গো হয়ে যাবে গোজ। গোয়ের শেষে একটা ও আছে, আপনি ও পেয়েছেন, তাহলে এটা যখন আপনি হি বা অন্য কিছু পাবেন, হি, ইট, শি এগুলো যখন পাবেন তখন ভার্বের শেষে ইএস হবে। আবার কোথাও যদি ভার্বের শেষে আপনি ওয়াই পান, তাহলে ওয়াইটা উঠে যাবে এবং সেখানে ওয়াইয়ের পরিবর্তে আইএস বসবে। যেমন দ্য বার্ড ফ্লাই ইন দ্য স্কাই, এটা হবে বার্ড ফ্লাইস ইন দ্য স্কাই। অর্থাৎ শেষে ওয়াইটা উঠে যাবে এবং ওয়াইয়ের পরিবর্তে আইএস